তাছাড়াও ইদানিং তোমাকে বড্ড বেশি মিস করি। তিতির মনে মনে ভাবতে লাগলো, মুগ্ধ কিভাবে বুঝলো এটা কি ওর ভালোবাসার জোর নাকি টেলিপ্যাথি। তবুও বলল, এটা তোমার আমাকে কল দেওয়ার একটা ছুতো মাত্র। তোমাকে কল করতে আবার কোনো ছুতো লাগে না, মন চাইলেও কল করি না, কারণ আমি জানি ফোন রাখার পরই প্রতিবার কেঁদে সমুদ্র বানিয়ে ফেলো তুমি। আজারা কারণে কাঁদি না আমি, ওকে? চোখের জল এত সস্তা না আমার। চোখের জল বাজারে বেচা কেনা হয় না যে, তার সস্তা আর দামি বলে বিচার করবে। সে যাই হোক, তুমি কি কোনো কারণে কি কি সিচুয়েশনে কত কত কাঁদতে পারো, তো অন্তত আমার থেকে ভালো আর কেউ জানে না। বলি হাসলো মুগ্ধ। রাগে তিতিরের শরীর জ্বলে গেল। বলল, পুরনো কথা তুলছো কেন? পুরনো কথা কোথায় তুললাম? পুরনো কথা তুললে তো তোমাকে মনে করিয়ে দিতাম তুমি আমাকে কিভাবে কিভাবে আদর করতে। আদর করতে করতে কতবার কেঁদে উঠছ। তুমি টপিক চেঞ্জ না করলে আমি ফোনটা রাখতে বাধ্য হব। তুমি চাইলেও এখন ফোন রাখতে পারবে না, কারণ তোমার ভেতরে যে আরেক তিতির বাস করে সে চাইবে না। রাগে অভিমানে কান্না পেল তিতিরে। কেন যে মুগ্ধ এমন করে? তিতির কান্না চাপানোর চেষ্টা করলো। মুগ্ধ বলল, তুমি কি কাঁদতে বসলে নাকি? এখন কাঁদলে কিন্তু চলে যাবো তোমার বাসায়, দুই গেলে দুইটা চর মেরে আসবো। আমার অত ঠেকা পড়ে নাই যে আমি তোমার জন্য বসে বসে কাঁদবো। নিজেকে কি মনে করো তুমি? নিজেকে রাজপুত্র মনে করি, তুমি আরেক রাজ্যের রাজকন্যা। কথা ছিল যুদ্ধে জয়ী হতে পারলে রাজকন্যাকে ভাবো। যুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার হারিয়ে জয়লাভ করার পরেও পূর্ব শত্রুতার রেস্তোরে রাজকন্যার ভ্রাতা রাজামশাইয়ের মন বিষিয়ে দিয়েছেন। এখন এই রাজপুত্রের হাতে আর কিছুই নেই। এত বেহায়াপনা করতে কি তোমার একটু লজ্জা লাগে না? আমার লজ্জা শরম আগেও ছিল না, এখনো নেই, বিন্দুমাত্র নেই। তুমি তো জানোই। মিনিমাম এতটুকু লজ্জা থাকা উচিত যতটুকু থাকলে মানুষ বেহায়া বলবে না। একটু বেহায়া হয়েও যদি তোমাকে পাওয়া যায়, তো সেটুকু বেহায়া আমি 1000 বার হতে পারবো তিতির। চোখের জল মুছে পানি খেয়ে গলাটা স্বাভাবিক করলো তিতির। মুগ্ধকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না। মুগ্ধ ডাকলো, তিতির, হ্যাঁ বলো। তুমি আমার কাছে চলে আসো প্লিজ। আমার ফ্যামিলিতে তো কোনো প্রবলেম নেই, সবাই তোমাকে পছন্দ করে। তুমি তো জানোই, একবার আমাদের বিয়ে হয়ে গেলে তোমার ভাইয়া ঠিকই মেনে দেবে। আবার সেই পুরনো কথা। তুমি কেন বোঝো না? সেটা সম্ভব হলে তো আরো অনেক আগেই করতাম। তুমি সম্ভব করলেই হবে। আচ্ছা, একই কথা বলতে বলতে তুমি কি ক্লান্ত হও না? মনটা খারাপ হয়ে গেল মুগ্ধর। বলল, কেন তুমি অ্যাক্টিং করছো বলো তো? তুমিও তো আমাকে ছাড়া ভালো নেই। আমি মোটে অ্যাক্টিং করছি না, অনেক ভালো আছি আমি। প্লিজ তিতির, এরকম করো না। একা থাকতে থাকতে আমি বড্ড ক্লান্ত, তোমাকে ছাড়া আমার চলবে না। আমার কিছুই করার নেই। আমার ফ্যামিলির কথা আমাকে ভাবতেই হবে। তোমাকে আগেও বলেছি, তাদের ইচ্ছার বিরুদ্ধে আমি যেতে পারবো না। আর কত ট্রাই করব? তাদের রাজি করানো সব চেষ্টাই তো করেছি, তারা যা বলেছে তাই করেছে। আর কি করতে হবে জিজ্ঞাসা করো। তবুও যখন মানছে না তখন এত চেষ্টাই বা তুমি করছো কেন? কারণ এখনো আমি তোমাকে ভালোবাসি। তিতিরের বুকের ভেতর ধক করে উঠল। মুখে বলল, এসব কথায় আজকাল আর আমার ভেতরে কিছু হয় না। কিছু হওয়ানোর জন্য বলিনি তিতির, একটু বোঝো আমাকে। তুমি না আমাকে সব থেকে বেশি বুঝতে। দিন বদলেছে তো, আজকাল অত কাউকেই বুঝি না, বোঝার ক্ষমতা হারিয়ে ফেলেছি। এত কঠিন হওয়ার ভান করছো কেন? আমি ভান টান করি না, তুমি সেটা জানো। আমি ঠিকই হয়ে গিয়েছি। আমাদের একসাথে কাটানো সব সুইট সময়গুলো, সব স্মৃতিগুলো ভুলে গিয়েছো? ভুলিনি কিছুই, তবে ভোলা উচিত। এসব মনে রেখে কোনো লাভ তো নেই, তাই ভোলার চেষ্টা করেছি। পারবে বলতে? না পারার কি হলো? মানুষ পারে না এমন কোনো কিছুই নেই পৃথিবীতে। তাই? তাহলে বিয়ে করছো না কেন? আমার এখনো বিয়ে করার বয়স হয়নি, তাই। আগে তো পড়াশুনো শেষ হোক। ঠিক আছে, দেখা যাবে। শোনো, তোমার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, এজন্যই তোমার মাথা খারাপ হয়ে গেছে। বিয়ে করো, বউ আসলে দেখবে সব ঠিক হয়ে যাবে। মুগ্ধ হেসে বলল, আমি অন্য কাউকে বিয়ে করলে তুমি সহ্য করতে পারবে? আর তাছাড়া আমার শরীরে তোমার যত খামচে আর কামড়ে দাগ আছে, তা নিয়ে কি অন্য মেয়েকে বিয়ে করা যায়? হ্যাঁ, করলেও এসব দাগ দেখলে আমাকে জুতো পেটা করে ডিভোর্স দিয়ে দেবে। তিতিরের বুকের ভেতর ছ্যাদ করে উঠল। নিজেকে সামলে নিয়ে বলল, সেটা তোমার ব্যাপার। তুমি কি করবে না করবে তুমি ভালো জানো। তোমার লাইফ, তোমার ডিসিশন। সেজন্যই এখন অপেক্ষা করছি। অপেক্ষা করে কোনো লাভ নেই। আমি কখনো পালাবো না।
তাহলে তোমার ভাইয়াকে আরেকবার ধোলাই দিই, কি বলো? এবার আর 3 দিন না, 30 দিন থাকার ব্যবস্থা করে দিই হসপিটালে। হোয়াট? চেঁচিয়ে বলল তিতির। মুগ্ধ বলল, হ্যাঁ, সেই অনেক বছর আগে ওর সাথে আমার কি একটা প্রবলেম হয়েছিল, সেটা ধরে এখনো বসে থাকবে কেন? তুমি হিরোগিরি দেখিয়ে ওকে মেরেছিলে কেন? ও আমার গার্লফ্রেন্ডকে নিয়ে বাজে কথা বলেছিল কেন? কারণ ও জানতো না তোমার গার্লফ্রেন্ড ওর বোন। মারার সময় আমিও জানতাম না যে ও তোমার বড় ভাই। যাই হোক, ও নিজের বোন সম্পর্কে বলেছে, সেটা জানুক আর না জানুক, যে কোনো মেয়েই কারো না কারোর বোন। তাই যে কোনো মেয়েকেই বোনের চোখে দেখলে কারো মুখ দিয়ে এই বাজে কথাগুলো বের হয় না, বুঝলে? তিতির বুঝলো মুগ্ধ রেগে আছে, তাই আরো রাগানোর জন্য বলল, আচ্ছা সেটা না হয় বুঝলাম, আমার ভাই দোষ করেছিল, কিন্তু তোমরা ব্যাচেলর বাসায় মেয়ে নিয়ে এসেছিলে কেন? অবাক হলো মুগ্ধ। মেয়ে? ও তমালের গার্লফ্রেন্ড ছিল তিতির, যে কিনা এখন তমালের বউ। আর গার্লফ্রেন্ড কি বয়ফ্রেন্ডের বাসায় যেতে পারে না? এই ব্যাপারটা তোমরা দুই ভাই বোন সহজভাবে নিতে পারো না কেন বলো তো? এমনভাবে মেয়ে নিয়ে এসেছিলে, কথাটা বলছো যেন আমরা সবাই মিলে একটা মেয়েকে ভাড়া করে এনেছিলাম। মুখে লাগাম দাও। তোমাদের ভাবনা লাগাম ছাড়া হলে কোনো দোষ নেই, আর আমার মুখটা লাগাম ছাড়া হলেই দোষ। একেই বলে কৃষ্ণ করলেন। শোন, ফালতু কথা কম বলো। হেসে ফেলল মুগ্ধ। বলল, আচ্ছা, দোষ জারি হোক, আমি অনেক মেরেছিলাম, তাই তোমার বড় ভাই আমার চেয়ে ছোট হওয়া সত্ত্বেও তো আমি ওর পায়ে ধরে মাফ চেয়েছি। আর কি করলে ওর রাগ ভাঙবে বলো? ওর রাগ আর জীবনেও ভাঙবে না, ওর ইগোতে লেগেছিল। আচ্ছা, ওর কথা বাদ দাও, ওর ইগো নিয়ে ও থাক। আমাকে এটা বলো যে তুমিও তো কত সময় আমার বাসায় এসেছো, তাহলে তো সেটা দোষের, তাই না? সেই দোষ মোচন করার জন্য আমাকে বিয়েটা করে ফেলো। আমি তোমার ব্যাচেলর বাসায় কখনো যাইনি, গিয়েছিলাম তোমার ফ্যামিলির বাসায়, এবং তখন বাসায় সবাই ছিল, গোপনে লুকিয়ে চুরিয়ে যায়নি, বুঝেছো? বুঝেছি। এখন রাখছি, প্রচন্ড ঘুম পাচ্ছে। হাসলো মুগ্ধ। তিতির বলল, হাসছো কেন? এমনি। আচ্ছা রাখছিস, গুড নাইট। গুড নাইট। তারপর কেউই ফোনটা কাটলো না। দুইজনেই কিছুক্ষণ চুপ করে ফোনটা ধরে রইল। অনেক সময় শুধু নীরবতাই পারে নিঃশ্বাসের মধ্যে দিয়ে একজন মানুষের অব্যক্ত কথাগুলো আরেকজনের কাছে পৌঁছে দিতে। অতঃপর মুগ্ধ বলল, রাখো। ফোনটা রেখে কান্নায় ভেঙে পড়ল তিতির। নিজের চুল ছিঁড়ল, হাত কামড়ালো, নিজের ওড়নাটাও ছিঁড়ে কুটি কুটি করলো। হঠাৎ একটা মেসেজ এলো। হ্যাঁ, মুগ্ধই পাঠিয়েছে। শান্ত হও, আমি এখনো মরে যাইনি যে তোমাকে এইভাবে কাঁদতে হবে। আর তোমার হোয়াটসঅ্যাপে একটা অডিও পাঠিয়েছিলাম, জানি না কী কারণে সেটা এখন ওপেন করোনি। আজকে শুনবে একবার? তিতিরের দরকার হয় না বলে হোয়াটসঅ্যাপটা অনেক আগেই আনইনস্টল করে দিয়েছিল। তড়িঘড়ি করে প্লে স্টোরে গিয়ে অ্যাপটা ডাউনলোড করলো। আজ ডাউনলোড হতে যে কেন এত লেট হচ্ছে! উফ! অডিওটা প্লে করতেই প্রাণটা জুড়িয়ে গেল তিতিরের। মুগ্ধ গাইছে, আমার ভিতর ও বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার, ভিতর ও বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালাখানি, ও দিও তোমার মালাখানি, বাউলের এই মনটারে, আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। পুষে রাখে যেমন ঝিনুক, খোলসের আবরণে মুক্তর সুখ, তেমনি তোমার নিবিড় চলা, ও তেমনি তোমার নিবিড় চলা। মুগ্ধ দেখল তিতির অডিওটা সেন্ড করেছে। যাক, তাহলে নিশ্চয়ই শুনছে এখন। শুনে হয়তো কাঁদছে, কিন্তু শান্তি তো পাচ্ছে, এটাই অনেক। ওকে একটা টেক্সট করবে, তিতির নিশ্চয়ই রিপ্লাই দেবে না, তখন খারাপ লাগবে। এসব ভেবেও টেক্সট একটা করেই ফেললো। তোমাকে খুব দেখতে ইচ্ছে করে। প্রায় সাথে সাথে মেসেজটা সিন করলো তিতির, কিন্তু রিপ্লাই দিল না।
মুগ্ধ অনেকক্ষণ অপেক্ষা করলো শুধু একটা রিপ্লাই আসার জন্য, কিন্তু এলো না। সারা রাত ধরে কাঁদতে কাঁদতে গানটা শুনল তিতির। শুনতে শুনতে ভাবছিল ওদের প্রথম পরিচয়ের কথা। আহা, কি মিষ্টি না ছিল মুহূর্তগুলো। তিতিরের সাথে মুগ্ধর পরিচয়টা খুব অন্যরকমভাবে হয়। আজ থেকে প্রায় 5 বছর আগে ট্রাভেলার্স অফ বাংলাদেশের একটা ইভেন্টে অ্যাটেন্ড করেছিল ওরা দুইজনে। ইভেন্টটা ছিল বান্দরবনে নাফাকুম ট্যুর। তিতির এইচএসসি পরীক্ষা দিয়ে ফ্রি বসেছিল, আর মুগ্ধ মাস্টার লাস্ট সেমিস্টারে উঠেছিল কেবল। ওটা ছিল তিতিরের সেকেন্ড ট্যুর উইদাউট ফ্যামিলি। প্রথমবার ফ্রেন্ডদের সাথে সিলেটে গিয়েছিল এইচএসসি সেকেন্ড ইয়ারে থাকতে। তিতির অবশ্যই খুব ভাগ্যবতী যে ওর ফ্যামিলি ওকে সব ধরনের স্বাধীনতা দিত, যা অন্য অনেক মেয়েরা আজও পায় না। বাংলার পথে নামক একটা টিভি প্রোগ্রামে ট্রাভেলার টিঙ্কু চৌধুরী বান্দরবনের এক অপার সৌন্দর্যময় জলপ্রপাত নাফাকুমকে দেখিয়েছিল। তা দেখেই তিতিরের মাথা খারাপ হয়ে গিয়েছিল ওইখানে যাওয়ার জন্য। তার কিছুদিন পরই ট্রাভেলার্স অফ বাংলাদেশের ফেসবুক পেজে নাফাকুম ট্যুরের একটা ইভেন্ট দেখতে পেল। সাথে সাথে বাবাকে দেখালো। বাবা একটু দোনমোনা করছিল, কিন্তু ভাইয়া বলল, ওকে যেতে দাও বাবা। ট্রাভেলার্স অফ বাংলাদেশ অনেক সেফ একটা গ্রুপ। আমার তখন ফাইনাল পরীক্ষা চলবে, না হলে আমিও যেতাম। তুমি চিন্তা করো না তো, আমি জানি আমার বোন যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে। তাছাড়া যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে সে সেভ করতে জানে। অ্যান্ড দ্যাটস ওয়াই আই এম প্রাউড অফ হার। সময়টা ছিল নভেম্বর মাস, শীতের শুরু। রাত 10টায় বান্দরবনের উদ্দেশ্যে বাস ছাড়বে। ভাইয়া আর বাবা এসে ওকে বাসে তুলে দিল। ওকে দিতে এসে বাবা আরও চিন্তায় পড়ে গেল, কারণ ইভেন্টে সবার সাথেই তাদের ফ্রেন্ডস, কাজিন আছে কিংবা রিলেটিভস আছে, শুধু তিতিরের সাথেই কেউ নেই। তিতিরের অবশ্য এতে নিজেকে আরও ফ্রি লাগছিল। বাবা আর ভাইয়া ইভেন্ট ডিরেক্টর সাফিয়া আর দোলাকে বলে গেল যাতে তারা ওর খেয়াল রাখে। দোলা তিতিরকে ওর সিট দেখিয়ে দিল। তিতির বলল, আপু, রেজিস্ট্রেশনের সময় আমি বলেছিলাম যে আমি জানালার পাশে সিট চাই, অ্যাট এনি কস্ট। দোলা চিন্তায় পড়ে গেল, বলল, সে কি, তোমার রেজিস্ট্রেশন অনুযায়ী এই সিটটা তো তোমার। আচ্ছা, এই সিটটা যার সে আসুক, আমি তার সাথে কথা বলে দেখি। তিতির হেসে বলল, ওকে আপু, থ্যাঙ্কস। দোলা চলে গেল। শীতের মৃদুমন্দ বাতাসে তিতিরের হালকা শীত করছিল, কিন্তু জানালাটা বন্ধ করতে ইচ্ছে হলো না, তাই ওড়নাটা মাথায় পেঁচিয়ে নিল। সিটটা এলিয়ে আধো শোয়া হয়ে জানালার বাইরে তাকিয়ে রইল। ওড়নায় ওর মুখটা ঢাকা। ওর যে কি ভালো লাগছিল তা বলে বোঝানোর মতন না। খুব ফ্রি লাগছিল নিজেকে। আগামী 10 দিন ও একটা অন্য জগতে থাকবে, ওর স্বপ্নের জগৎ, যেখানে থাকবে শুধু প্রকৃতি, শুধু সৌন্দর্য, যেখানে থাকবে না কোনো নাগরিক কোলাহল। হঠাৎ একটা ডাক ওর ভাবনার রাশ টেনে ধরল। এক্সকিউজ মি। ও তাকাতেই দেখতে পেল একটা ছেলে ব্যাকপ্যাক হাতে দাঁড়িয়ে। ও তাকাতেই স্বাভাবিকভাবে বলল, আপনার পাশের সিটটা আমার, আমি কি বুঝতে পারি? তিতির ছেলেটার ম্যানার্স দেখে মুগ্ধ হলো, কিন্তু তারপর হঠাৎই খেয়াল হলো ওর পানির ফ্লাক্সটা পড়েছিল পাশের সিটে। ম্যানার্সের কিছু না, ছেলেটা ভদ্রভাবে ওর পানির ফ্লাক্সটা সরাতে বলেছে। ও ফ্লাক্সটা সরিয়ে বলল, শিওর, বলুন। থ্যাঙ্কস। ছেলেটা নিজের ব্যাকপ্যাক উপরে উঠিয়ে দিয়ে বসলো। তিতির মনে মনে ভাবলো, এই ছেলেটা যদি গায়ে পড়া হয় আর সারা রাস্তা প্যাচাল পেরে ওর মাথা খারাপ করে দেয়। সিনেমা দেখে দেখে তো ছেলেরা ইন্সপায়ার হয় লম্বা জার্নিতে মেয়েদের সাথে লাইন মারার ব্যাপারে। তারপর ভাবলো, গান শুনুক আর না শুনুক, হেডফোন কানে দিয়ে রাখুক, তাতে ছেলেটা কথা বলতে চান্স পাবে না। এসব ভাবনা শেষ না হতেই দেখলো ছেলেটা নিজের গলায় ঝুলানো হেডফোনটা কানে দিয়ে সিটটা এলিয়ে শুয়ে পড়ল। যাক বাবা, বাঁচা গেল। তার মানে এই ছেলেটা ওর সাথে আজাইরা প্যাচাল পারবে না। বাস ছেড়ে দিল। কিছুক্ষণ পর একজন লোক সবার রেজিস্ট্রেশন কার্ড চেক করতে লাগলো। ছেলেটা হেডফোন খুলতেই তিতির ওকে বলল, এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। অ্যাকচুয়ালি এই সিটটা আমার, আর আপনি যেটাতে বসেছেন ওটা আমার। ও, আপনি কি আপনার সিটে আসতে যাচ্ছেন? না মানে আমি বলতে চাচ্ছি, আমি কি আপনার সিটটা ধার পেতে পারি? অ্যাকচুয়ালি আমি জানালার কাছে ছাড়া বসতে পারি না, অস্বস্তি লাগে। তাই আমি রেজিস্ট্রেশনের সময় বলেছিলাম জানালার পাশে সিট লাগবে আমার। ওনারা কেন দিল না বুঝলাম না। ইটস ওকে, নো প্রবলেম। এরপর চেকার এসে ওদের রেজিস্ট্রেশন কার্ড চেক করে গেল। তারপর সাফিয়ার দোলা একটা স্পিচ দিল। দোলা শুরু করেছিল, হ্যালো ডিয়ার ট্রাভেলস ব্রাদার অ্যান্ড সিস্টার, হোপ এভরিথিং ইজ ওকে স্টিল নাও। একথা বলেই হাপু মিষ্টি একটা হাসি দিল। সেই হাসিতে মোটামুটি সবাই তাল মেলালো।
তারপর সাফি ভাইয়া হেসে বলতে শুরু করলো। ট্যুর প্ল্যান আপনারা সবাই কম বেশি জানেন, তবুও আরেকবার রিপিট করছি। আমরা কোনো তাড়াহুড়োর ট্রিপ চাইনি। দৌড়ের উপর সব দেখা যায় ঠিকই, কিন্তু উপভোগ করা যায় না। তখন জাস্ট ট্যুর হয়, নট ট্রাভেলিং। তার উপর আমরা যাচ্ছি জঙ্গলে, তাই যেখানে 6-7 দিনে যাওয়া আসা সম্ভব হয় সেখানে আমাদের 10 দিনের প্ল্যান। আজ রাত 1টার দিকে কুমিল্লা পৌঁছে যাব। ওখানে আমরা আমাদের ডিনার করে নিব। তারপর আরেকটা ট্রি ব্রেক নিব 3 থেকে 4টার দিকে। সকাল 6টা বা 7টার মধ্যে আমরা বান্দরবন শহরে পৌঁছে যাব। তারপর লাঞ্চ করে ওখান থেকে জিপে করে সোজা থানচে। পথে নীলগিরি চম্বুক পড়বে। জাস্ট 10 মিনিটের জন্য একটা ঢু মারব। তারপর আবার যাত্রা। থানচি পৌঁছাতে আমাদের দুপুর হয়ে যাবে। লাঞ্চ করব ওখানেই। তারপর একটু রেস্ট নেব। যেহেতু থানচির পর আর কোনো বাজারঘাট পাবো না, তাই থানচি থেকেই পুরো 10 দিনে বাজার করে নেব। বিকালটা আমরা বাজার করে আর পাশের একটা ছোট জলপ্রপাত ঘুরে কাটাবো। সন্ধ্যায় বারবিকিউ হবে। রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাব, যাতে সকাল সকাল উঠতে পারি। আর থানচিতে আমরা তাঁবুতে থাকবো। পরের দিন সকালে আমরা আবার রওনা দিব, কিন্তু নৌকায় করে। বাই রোড থানচি পর্যন্তই। রওনা দেওয়ার আগে সবাই বাড়িতে কথা বলে নেবেন, কারণ থানচির পর থেকে মোবাইল নেটওয়ার্ক নেই। প্রায় 2 দিন নৌকা ভ্রমণের পর আমরা যেখানে পৌঁছাবো সেই জায়গার নাম রেমাঙ্ক্রি। রেমাঙ্ক্রি থেকে 3 ঘন্টা হাঁটার পর আমরা পৌঁছাবো আমাদের স্বপ্নের নাফাখুম জলপ্রপাতে। তারপর আমরা ওই রাতটা পাশের পাহাড়ি গ্রামে কাটাবো। তারপর কাছের আরও 2টো জলপ্রপাত দেখব পরের দিন। তারপর যেভাবে গিয়েছি ওভাবে ব্যাক করব। আশা করি এই যাত্রার জন্য আপনারা সকলেই মানসিকভাবে প্রস্তুত। সকলের কাছে পরস্পরের প্রতি সহযোগিতার মনোভাব আশা করছি। এখন আমরা আর অপরিচিত নই, আমরা এখন একটা ফ্যামিলি। গ্রুপের কোনো মেম্বার অন্য মেম্বারকে নিয়ে কোনো বিষয়ে হ্যারেস করবেন না, ছোট করবেন না। যদি কারো নেগেটিভ আচরণ দেখা যায় তাহলে তাকে ওই মুহূর্তে ওই জায়গায় ফেলে চলে যাওয়া হবে। রান্নাবান্না সাধারণত মাঝিরাই করে, কিন্তু মাঝিদের আমরা সবাই সাহায্য করব। মনে রাখবেন 10-এর লাঠি 1-এর বোঝা। রিমাঙ্কির পর থেকে রাস্তায় আপনাকে প্রচুর যোগ ধরবে, তাই নিজের প্রতি ও সকলের প্রতি এক্সট্রা খেয়াল রাখবেন। যখনই দেখবেন আপনাকে চোখে ধরেছে, আশেপাশে যারা থাকবে তাদের কাছে সাহায্য চাইবেন। আর যদি আপনি দেখেন আপনার পাশের মানুষটিকেও চোখে ধরেছে, তাহলে তাকে নিজ দায়িত্বে সাহায্য করবেন। আর সবশেষে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছি, পাহাড়িদের ড্রেস আপ বাঙালিদের মতো হয় না। দয়া করে তখন নিজের চোখে ও মুখকে সংযত রাখবেন, তাদের জীবনযাত্রার প্রতি সম্মান রাখবেন। মনে রাখবেন ওখানে আমরা বিপদে পড়লে সাহায্যের জন্য পাহাড়িদের কাছে যেতে হবে। কারণ আবারও মনে করিয়ে দেই, থানচির পর মোবাইল নেটওয়ার্ক নেই। এতক্ষণ ধরে আমার বক বক শোনার জন্য ধন্যবাদ। হ্যাপি ট্রাভেলিং। তারপর আবার সেই সেম ঘটনা। ছেলেটা হেডফোন কানে গুঁজে দিল, হাত তিতির জানালার বাইরে তাকিয়ে রইল। হঠাৎ একটা ডাক কানে এলো। এক্সকিউজ মি ম্যাম, এই যে শুনছেন? তিতির চোখ মেলে দেখলো পাশের ছেলেটা ওকে ডাকছে। হায় রে, কখনো ঘুমিয়ে পড়লো টেরই পায়নি। তিতির তাকাতেই ছেলেটা বলল, সবাই ডিনার করতে নেমেছে, আমিও যাচ্ছি। আপনি বাসে একা ঘুমাবেন তাই ডাকলাম। সরি, কিছু মনে করবেন না। তিতির দেখলো পুরো বাসে কেউ নেই, বলল, থ্যাঙ্কস, কখন যে ঘুমিয়ে পড়েছিলাম টের পাইনি। হ্যাঁ, ভালোই ঘুম আপনার। একটু আগে তো সাফি সবাইকে মিনিমাইকে বললো 20-30 মিনিট ব্রেক টাইম, এর মধ্যে সেরে নিতে হবে। তিতির লজ্জা পেয়ে গেল। আসলে যখন তখন যে কোনো জায়গায় ঘুমিয়ে পড়ার প্রতিভাটা ওর ভালোই আছে। বাস থেকে নামতে নামতে ছেলেটা বলল, বাই দ্য ওয়ে, আমি মুগ্ধ। আপনি? তিতির বলল। কি ব্যাপারে? মুগ্ধ অবাক হয়ে বলল, মানে? আপনি যা জিজ্ঞেস করলেন আমি মুগ্ধ কিনা ওটাই জানতে চাচ্ছি। কি ব্যাপারে মুগ্ধ হওয়ার কথা বলছেন? ট্যুর? বাট এটা তো মাত্র শুরু। ছেলেটা হেসে ফেলল। অ্যাকচুয়ালি আমার নাম মুগ্ধ। আমি আপনার নামটা জানতে চাইছিলাম। বারবার এক্সকিউজ মি করতে কার ভালো লাগে বলুন? আফটার অল আগামী 10 দিন একই জায়গায় থাকছি, নামটা তো জানা প্রয়োজন। তিতির লজ্জা পেয়ে হেসে বলল, ও, আমার নাম তিথির। বাহ, নামটা তো খুব সুন্দর। তিতির নামের মানে জানেন? মুগ্ধ রেস্টুরেন্টে ঢুকতে ঢুকতে বলল, তিতির পাখি দেখেছেন কখনো? না। তিতির খুব সুন্দর দেখতে। ঢাকায় আছে নাকি?
না, আমি ঝাড়খণ্ডে দেখেছিলাম, রাঁচির এক জঙ্গলে। বাপরে, আপনি খুব ঘোরাফেরা করেন নাকি? হ্যাঁ, তা বলতে পারেন, তবে আমি জঙ্গল প্রেমিক। পাহাড়ে জঙ্গলে ঘুরতে বেশি পছন্দ করি। ও, নাফাকুম গিয়েছেন আগে? হ্যাঁ, 2 বছর আগে গিয়েছিলাম, এটা সেকেন্ড টাইম। আমার এই প্রথম। ও, আপনার সাথে কেউ নেই? না, আমি একাই এসেছি। আচ্ছা, আপনারা ছেলেরা মেয়েদের কোথাও একলা যেতে দেখলেই এ কথা জিজ্ঞেস করেন কেন? কিছু মনে করবেন না প্লিজ। আসলে এই টাইপের ট্রিপে কখনো কোনো মেয়েকে একা যেতে দেখিনি, তো ওই জন্য। হয় ফ্রেন্ড, নয় বিএফ, নয় হাজবেন্ড, নয় কাজিন, নয় তো ভাই, কেউ না কেউ তো সাথে থাকে আর কি। আমার সাথে কাউকে লাগে না। আই ক্যান টেক কেয়ার অফ মাইসেলফ। আপনি বোধহয় রেগে যাচ্ছেন। না, রেগে যাচ্ছি না। সত্যি কথা বলতে কি, আজকাল অনেক মেয়েরই যাওয়ার সাহসটা থাকে কিন্তু ফ্যামিলি যেতে দেয় না একা। সেক্ষেত্রে আমি বাঁধিয়ে রাখার মতো একটা ফ্যামিলিতে জন্মেছি। আমি স্বাধীন, কখনো কেউ কোনো কিছুতে বাধা দেয় না। বাধা দিই না বলেই বোধহয় আপনি আপনার ফ্যামিলিকে রেসপেক্ট করেন আর তাদের সম্মান বজায় রাখেন। তিতির হেসে বলল, হ্যাঁ, ওরা আমার ইচ্ছে অনিচ্ছার এত মূল্য দেয় বলেই আমি ওদের কথা রাখার ট্রাই করি অলওয়েজ। সাফি ভাই দূর থেকে হাত নাড়ছে। মুগ্ধ হাত নেড়ে তার রিপ্লে দিল, বলল, চলুন খেতে বসা যায়। মুগ্ধ সাফিদের টেবিলেই বসলো। সাফি কার সাথে যেন কথা বলছিল। চোখাচোখি হতে হাসি বিনিময় হলো শুধু। দোলা জিজ্ঞেস করলো, কি অবস্থা আপু, ভালো লাগছে? হ্যাঁ, খুব। কোনো প্রবলেম হলে আমাকে বলবে। আসলে বুঝতেই তো পারছো, এতগুলা মানুষ আলাদাভাবে খেয়াল রাখা ডিফিকাল্ট। ইটস ওকে আপু, আমি আপনাকে বলবো। দোলা হেসে বলল। বাই দ্য ওয়ে, মুগ্ধ ভাইয়ের সাথে আলাপ হয়েছে? মুগ্ধ বলল, আরে উনি তো আমার পাশের সিটেই, আলাপ হবে না কেন? দোলা বলল, ওয়াও, দেন গ্রেট। মুগ্ধ ভাইয়া, তুমিও একা, ওনাকে একটু দেখে রেখো, উনি একাই এই ট্রিপে। মুগ্ধ বলল। তুই বলার আগে থেকেই দেখছি। তিতির চমকে তাকালো মুগ্ধর দিকে। দোলা বলল, মানে সবাই বাস থেকে নেমে গিয়েছিল, তখন উনি বাসে ঘুমোচ্ছিলেন, আমি তো ডেকে নিয়ে এলাম। এটা এটা দেখে রাখা হলো না? দোলা হেসে বলল। আচ্ছা, বুঝলাম। খাওয়া শেষে উঠে যেতেই তিতির বলল, বিল পে করতে হবে না? মুগ্ধ বলল, না না, এটা ট্যুরের মধ্যেই, ওরাই দেবে। বাস ছাড়তে আরো 4-5 মিনিট বাকি আছে, চলুন বাইরে গিয়ে দাঁড়ানো যায়। তিতির ওর সাথে যেতে যেতে বলল, আপনার সাথে কেউ নেই? না, আমি একাই ঘুরি অলওয়েজ। তাছাড়া আমার সাথে ঘোরার মতো কেউ নেই। ও আচ্ছা, দোলা আপু আপনার পরিচিত? তখন দেখলাম তুই করে বলছে। মুগ্ধ হেসে বলল, ও সাফির গার্লফ্রেন্ড। সাফি আমার আপন চাচাতো ভাই, সেই সূত্রেই দোলার সাথে পরিচয়। ও, কে বড়? আমি সাফিরের 1 বছরের বড়। ও, কিছুক্ষণ ওরা হাইওয়ের পাশে দাঁড়িয়ে রইল। প্রথমে কেউই কোনো কথা বলছিল না। মুগ্ধই শুরু করলো, আপনি কিসে পড়ছেন? এবার এইচএসসি দিলাম। মুগ্ধ অবাক হলো। মানে এখন ইউনিভার্সিটিতে যাননি? না, পাবলিকে পরীক্ষা দিব, তাই কোথাও অ্যাডমিশন নিইনি। এই তো ফিরে আসার পরে এক্সাম। তুমি তো পুরোই বাচ্চা। সরি, তুমি করে বলে ফেললাম। ইটস ওকে। শাফি ভাইয়া, দোলা আপু তো প্রথম থেকেই তুমি বলে, আপনি তো আপনি করছিলেন। ও তাই না? ওই আর কি, আমি ওদের মধ্যে প্রথমে কাউকে এভাবে বলতে পারি না। আর 4 মাস পরে কথাটা জিজ্ঞেস করতে যদি, তাহলে কি হবে? তাহলে বলতে পারতাম আমার স্টাডি কমপ্লিট। তিতির হেসে দিল। মুগ্ধ বলল, আমি মাস্টার্স করছি, লাস্ট সেমিস্টার। এই বাস ছেড়ে দিচ্ছে, চলো চলো। বাসে উঠে বসতেই মুগ্ধ বলল, এখন কি আবার ঘুমোবে? তিতির হেসে বলল। এবার মুগ্ধও হেসে দিল। সারা পথ ভালোই টুকটাক গল্প হয়েছিল ওদের, কিন্তু গল্প করতে করতে তিতির কখন যেন ঘুমিয়ে পড়ল। মুগ্ধ অবাক হয়ে ভাবল, একটা মানুষ কিভাবে এত তাড়াতাড়ি ঘুমাতে পারে। তিতির কিছু একটা জিজ্ঞেস করেছিল, তার উত্তর দিয়ে খেয়াল করলো তিতির ঘুমাচ্ছে। খুব হাসি পাচ্ছিল মুগ্ধর, কিন্তু মেয়েটা বেশ সহজ সরল, কিন্তু ভীষণ সাহসী। মুখটাও খুব মিষ্টি। অন্ধকার আস্তে আস্তে কেটে যাচ্ছে। ভোরের হালকা আলো এসে পড়ছিল তিতিরের মুখে। সত্যি অনেকদিন পর কোনো মেয়েকে দেখে এতটা ভালো লাগছে। কাল রাতে যখন প্রথম দেখেছিল তখন কিন্তু কিছুই ফিল হয়নি, অন্য সব মেয়েদের মতোই মনে হয়েছে, কিন্তু এখন অন্যরকম লাগছে কেন জানি। হঠাৎ দোলার ফিসফিসানো গলা পাওয়া গেল। ভাইয়া, প্রেম কিন্তু এইভাবেই হয়। উফ, তোরা না এমন সব কথাবার্তা বলিস, যা ভাগ এখান থেকে। তাই? তাহলে ওর দিকে ওভাবে তাকিয়েছিলে কেন? অনেকক্ষণ ধরে তাকিয়ে আছো দেখলাম, ভালো লেগে গেল বুঝি?
হুম, প্রাকৃতিক সৌন্দর্য দেখলে ট্রাভেলারদের ভালো লাগে। প্রাকৃতিক সৌন্দর্য মানে? তাকিয়ে দেখো ওর দিকে, তোদের মতো এত রংচং মাখেনি, একদম ন্যাচারাল। আর তার উপর ভোরের আলো কিভাবে ভরিয়ে দিয়েছে ওকে দেখ। ও বাবা, আমি একটু সাজি বলে এইভাবে বলতে পারলে ভাইয়া? তুই তো আটা ময়দা মাখলে কি বলবো। হুম। দোলা চলে গেল। কিছুক্ষণ পর আচমকাই তিতিরের মাথাটা মুগ্ধর কাঁধে পড়ল। মুগ্ধ অবাক হয়ে দেখল তিতিরের মাথাটা ওর কাঁধে একটু বাঁকা হয়ে আছে। একটু নিচু হয়ে বসলো যাতে তিতিরের কষ্ট না হয়। তাতে তিতিরও আরাম করে মাথাটা রাখতে পারল। মিষ্টি একটা ঘ্রাণ এলো ওর চুলের ভেতর থেকে। অদ্ভুত এক অনুভূতি হলো মুগ্ধর। মনে হলো মেয়েটা যদি সারা জীবন এভাবে ওর কাঁধে শোয় ব্যাপারটা মন্দ হয় না, কিন্তু মেয়েটা তো বড্ড বাচ্চা। এভাবে প্রায় আধা ঘন্টা পার হয়ে গেল। মুগ্ধ কখনো বাসে ঘুমাতে পারে না, তাই পুরো বাস যখন ঘুমে বিভোর তখনও একা একা জেগে। হঠাৎ বাসটা নড়ে উঠল, বোধহয় স্পিড ব্রেকার পার করলো। আর তিতিরেরও ঘুম ভেঙে গেল। চোখ মেলে দেখে ও মুগ্ধর কাঁধে শুয়ে আছে। লজ্জা পেয়ে তাড়াতাড়ি সরে গেল। বলল, মুগ্ধ হেসে বলল। ইটস ওকে। তারপর থেকে কেমন যেন একটা জড়তা কাজ করছিল, কিছুই বলতে পারেনি আর। কিছুক্ষণ পর মুগ্ধ বলল, প্লিজ বি নর্মাল, আমি কিছু মনে করিনি। তিতির তাকালো। ছেলেটার চোখের মধ্যে যেন কিছু আছে, কিন্তু কি সেটা? যখন বাস বান্দরবন পৌঁছালো ঘড়িতে তখন ভোর 6টা। বান্দরবন ঢোকার মুখেই তিতির অবাক হয়ে দেখতে লাগলো আশেপাশের সব গাছপালা অনেক নিচে নিচে। যে রাস্তায় ওদের বাস চলছে অনেক উঁচুতে, আর ওদের বাস ক্রমশ ওপরের দিকে উঠছে। অদ্ভুত এক রোমাঞ্চ বোধ করলো তিতির। পাহাড়ি রাস্তায় ওই প্রথম। হঠাৎ বাসটা বায়ে মোড় নিল। রাস্তার বাম পাশে একটা সার্কেল শেপের খাদ, আর তা পেরোতেই বান্দরবন বাসস্ট্যান্ড। বাসস্ট্যান্ডের উল্টো পাশে বড় একটা পাহাড়কে দেখতে দেওয়ালের মতন লাগছিল। সব মিলিয়ে বান্দরবনের ওকে এভাবে বরণ করে নেওয়াটা ভালোই লাগলো তিতিরে। বরণই তো, ও তো টিভিতে দেখেছিল বান্দরবনকে, এই বাসস্ট্যান্ডটাও দেখেছিল। সাধারণ মফস্বলের বাসস্ট্যান্ডের মতোই মনে হয়েছিল, কিন্তু এটা আদৌ সাধারণ না। গ্রুপের 28 জন মেম্বারের ফ্রেশ হওয়ার আর চেঞ্জ করার জন্য সাধারণ একটা হোটেলে 4টা রুম বুক করা ছিল। সব মিলিয়ে 6 জন মেয়ে আর 22 জন ছেলে। একটা রুম মেয়েদেরকে দেওয়া হলো, আর বাকি 3টা ছেলেরা ভাগাভাগি করে ইউজ করলো। সবাইকে ফ্রেশ হওয়ার জন্য সময় দেওয়া হলো মাত্র 2 ঘন্টা। তিতির সেদিন মাত্র 5 মিনিটেই গোসল করেছিল। বাসায় থাকলে এই সময়ের মধ্যে জীবনেও গোসল করতে পারতো না। ব্লু জিন্সের ওপর ফুল স্লিভ হোয়াইট লেডিস শার্ট পরল তিতির, তার উপর ব্ল্যাক হুডি। চুলগুলো ওপরে উঠিয়ে একটা ঝুঁটি করলো। তারপর ব্যাগ থেকে ওর প্রিয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কেটসটা বের করে পরে ব্যাকপ্যাকটা গুছিয়ে নিল। তারপর সেটাকে কাঁধে নিতে নিতে রুম থেকে বের হতেই দেখতে পেল মুগ্ধকে। হোটেলের লম্বা প্যাসেজটা শেষ হয়েছে যেখানে, সেখানটা দেওয়াল বারান্দার মতো খোলা। ওখানেই মুগ্ধ দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। কথা বলা শেষ হতেই ডাকলো মুগ্ধ। এই দিদি। তিতির মুগ্ধর কাছে গেল। মুগ্ধ বলল, বাহ, একদম ট্রেকাল লুক। তিতির হাসলো। মুগ্ধ বলল, মেয়েরা এত তাড়াতাড়ি রেডি হতে পারে বলে তোমার জানা ছিল না। অবশ্যই টাইম লাগতে পারে, মেয়েদের দোষ দেয়া যায় না। কিন্তু এখানে তো আর আমি বিয়ে খেতে যাচ্ছি না যে সাজুগুজু করবো আর লেট হবে। আমি জাস্ট শাওয়ার নিয়েছি, ঘুরতে এসে আর কিছুর প্রয়োজন দেখছি না। তোমাকে যতটা ছোট ভেবেছিলাম ততটা ছোট কিন্তু তুমি নও। ছোট ভেবেছিলেন কেন? তুমি আমার থেকে তো অনেক ছোটই, আর দেখতেও তুমি ছোট, আর তাই আর কি। বাট তুমি বেশ ম্যাচিওর। তিতির হেসে বলল, আজকাল মেয়েরা 14-15 বছর বয়সে ম্যাচিওর হয়ে যায়। তাই নাকি? তা হতে পারে অবশ্য। মুগ্ধ আবার বলল, বাই দ্য ওয়ে, শুনেছিলে তো বলা হয়েছিল ফ্রেশ হয়ে হোটেলের রেস্টুরেন্টে নাস্তা করে নিতে। হ্যাঁ, চলো নাস্তা করে আসি। আমি আবার একা খেতে পারি না, তাই সঙ্গী খুঁজছিলাম। সাফির জন্য অপেক্ষা করছিলাম। অন্যদের কাউকে তো চিনি না তেমন, কিন্তু ওর তো কোনো খবর নেই। তুমি যখন চলে এসেছো ভালোই হলো, তুমিও একা। কিন্তু সবার তো হয়নি, সবাই একসাথে খেতে যাবে না। আরে না না, যার আগে হবে সে আগে খেয়ে নেবে, তাতে চাপ কম থাকবে। এই জন্য তো রেস্টুরেন্ট ঠিক করে রেখেছে আগে থেকে। ও ঠিক আছে, তাহলে চলুন। দুজনেই চুপচাপ খাচ্ছিল। হঠাৎ মুগ্ধ খেতে খেতেই বলল, বাঁশ কুইডল খেয়েছো কখনো? সেটা আবার কি? বাঁশ বাঁশ বলেই মুগ্ধ হেসে দিল। তিতির অবাক হয়ে চেয়ে রইল। বলল, বাঁশ আবার কিভাবে খায়? আরে বাঁশ যখন খুব কচি থাকে তখন ওটাকে মাটির হাঁড়ি দিয়ে ঢেকে রাখে,
তারপর ওই কচি বাঁশ কুচি করে কেটে চিংড়ি মাছ অথবা মুরগি দিয়ে রান্না করে। পৃথিবীর অন্যতম সুস্বাদু খাবার। গ্রামাঞ্চলে মানুষ খায় তবে কম, কিন্তু পাহাড়িদের এটা নিত্য খাবার। ও, বাট বাস কিভাবে ভালো লাগতে পারে আমি বুঝতে পারছি না। এখানে কয়েকটা রেস্টুরেন্টে রান্না করে, তবে এখন পাওয়া যাবে না। দুপুরে হয়। থানচি বাজার থেকে বাঁশ কুইডাল কিনে নেবো নে, তারপর রান্না করে খাওয়াবো। তখন দেখো কেমন লাগে। আপনি রান্না করতে পারেন? না পারার কি হলো, ব্যাচেলার তো। ও, মুগ্ধর খাওয়া শেষ, উঠে হাত ধুতে গেল। কিছুক্ষণের মধ্যে তিতিরেরও খাওয়া শেষ হয়ে গেল। ওরা হোটেলের বাইরে গেল। হাঁটতে হাঁটতে তিতির বলল, ব্যাচেলার তো বুঝলাম, কিন্তু ফ্যামিলি, আই মিন বাবা মা? ও, ওনারা চিটাগং থেকে। আপনাদের বাড়ি চিটাগংয়ে? না না, বাবার পোস্টিং ওখানে। ও, আপনার ভাই বোন নেই? একটা ছোট বোন আর একটা ছোট ভাই। বাবা মায়ের সাথে থাকে। ভাই স্কুলে আর বোন কলেজে পড়ে। তোমার? বড় ভাই একটা। ও, আর আপনি ঢাকায় কোথায় থাকেন? ধানমন্ডি। ধানমন্ডি? কত নম্বরে? 11A। তুমিও কি ধানমন্ডিতে নাকি? তিতির হেসে ফেলল। আমার বাসাও 11তে। আপনার কত নম্বর বাসা? 312। হোয়াট এ কোইন্সিডেন্স। মুগ্ধ হেসে বলল, তুমিও কি 312তে নাকি? না, 310 নাম্বারটা আমাদের বাসা। মুগ্ধ এবার হো হো করে হেসে দিল। তারপর বলল, এত কাছাকাছি থাকি আর পরিচয় হলো কি নেই পারে এসে। তিতিরও হাসছিল। আপনি ওখানে কতদিন ধরে থাকেন? 5 বছর ধরে, ভার্সিটিতে ভর্তি হওয়ার পর থেকে। তুমি? ছোটবেলা থেকেই। ও আচ্ছা। আচ্ছা, আপনি কি এ ধরনের ট্রিপে আগেও এসেছেন? আমি টিওই সব ট্রিপে থাকি। টিওবি? ও, ট্রাভেলার্স অফ বাংলাদেশ। ও, তবে সাফিদের সাথে ছোটখাটো ট্রিপে গিয়েছি, বড় ট্রিপেই প্রথম। মানে টিওবি আর শাফি ভাইয়ারা কি আলাদা? আলাদা বলতে সাফি অথরিটি কেউ না, বাট প্রায় এরকম ট্যুর অ্যারেঞ্জ করে। গ্রুপ ইভেন্ট খোলে, গ্রুপের মেম্বাররাও ভালোই অ্যাটেন্ড করে। মুগ্ধ বলল, ভয় পাচ্ছ? তিতির ভাঙবে তবু মচকাবে না টাইপ মেয়ে, তাই বলল, ভয়ের কি আছে? ভয় পেতেই পারো, যেহেতু তুমি ভেবেছিলে এটা টিওবির অফিসিয়াল ট্যুর। তিতির তো অবাক। হায় রে, এই ছেলে কি মনের মধ্যে ঢুকে ওর ভাবনাটাও পড়ে ফেললো নাকি? হ্যাঁ, তা ভেবেছিলাম, কিন্তু তার সাথে ভয় পাওয়ার কি সম্পর্ক? না মানে ওদের অভিজ্ঞতা তো আর টিওবির অথরিটির মতো না। আর সাফির ট্যুরগুলো খুব অল্প খরচে হয় আর মনের মতো ঘুরে যায় ঠিকই, তবে ম্যানেজমেন্টে কিছু কিছু প্রবলেম থাকে। একটা মানুষের পক্ষে এতদিক সামলানো ডিফিকাল্টও বটে। তবে এবার তো সাথে দোলা আছে, হোপফুলি আগেরগুলোর থেকে এটা বেটার হবে, দেখা যাক। তিতিরের বুকটা দুরু দুরু করতে লাগলো। জীবনে পাহাড়ে আসেনি ও। ঘোরাঘুরি বলতে ফ্যামিলি ট্যুরে কক্সবাজার আর ফ্রেন্ডসদের সাথে সিলেট, এছাড়া ঢাকার বাইরে কোথাও তো তেমন যাওয়া হয়নি। কি যে আছে কপালে। বলল, আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি, চলুন ফিরে যাওয়া যাক। ও হ্যাঁ, চলো। ওদের দুটো জিপ ঠিক করা হলো। বাসস্ট্যান্ড থেকে ছাড়ার কথা আরও 10 মিনিট পর। বাসস্ট্যান্ডে গিয়ে দেখলো ওদের ঠিক করা জিপ দুটো নেই। লোকজনকে জিজ্ঞেস করতেই বলল সেখান থেকে কোনো জিপ এখনো ছাড়েনি আজ। ওরা নিশ্চিন্তে হোটেলে গেল, হয়তো হোটেলের সামনে থেকে ছাড়বে, কিন্তু হোটেলের সামনেও কোনো জিপ দেখা গেল না। হোটেলের ম্যানেজারকে জিজ্ঞেস করতেই বলল দুটো জিপ তো প্রায় 1 ঘন্টা আগেই ছেড়ে গেছে। মাথায় বাজ পড়ল মুগ্ধ তিতিরে। সাথে সাথেই মুগ্ধ ফোন করলো সাফিকে। সাফির মোবাইল বন্ধ। তিতির বলল, মোবাইল বন্ধ কেন? বন্ধ না, নেটওয়ার্ক প্রবলেম। 1 ঘন্টা আগে ছাড়লে তো এখন ওরা পাহাড়ে। ওকে বলেছিলাম শহরের বাইরে এয়ারটেলে নেটওয়ার্ক থাকে না, অন্য সিম দিতে হবে। কিন্তু আমি এটা বুঝতে পারছি না, যে টাইমে জিপ ছাড়ার কথা সেটা হতে তো আরো 5 মিনিট বাকি, এত আগে কেন ছাড়লো? আর যদি ছাড়েই তবে দেখবে না সব মেম্বার্স আছে কিনা। তোমাকে বলেছিলাম না ওদের ম্যানেজমেন্টে প্রবলেম আছে। যাই হোক, এখন কি করব? ঢাকা ফিরে যাবে? নো ওয়ে, একবার যখন ঠিক করেছি নাফাখুম যাব, না যেতে পারলে আমি পাগল হয়ে যাব। কিন্তু জেদ করাটা আই থিঙ্ক ঠিক হবে না, অনেক দূরের রাস্তা। এখন বাসায় ফিরলে বাবা আমাকে আর কখনো এক ধরনের ট্রিপে যেতে দেবে না। বাবা চাইছিল না, এবারও ভাইয়া রাজি করিয়েছে, আমি ফিরে যাব না। পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে মুগ্ধ ভাবছিল কি করা যায়। এর মধ্যেই তিতির বলল, আচ্ছা, আমরা দুজন একটা জিপ ভাড়া করে চলে যাই। সেটা সম্ভব না। থানচির জিপ ভাড়া 8-9 হাজার টাকা। অত টাকা আমার কাছে নেই। ট্রিপের টাকা তো পুরোটাই দিয়ে দিয়েছি রেজিস্ট্রেশনের সময়।
আর ওরা থানচি পৌঁছানোর আগে আমরা ওদের কানেক্ট করতে পারবো না, কারণ রাস্তার নেটওয়ার্ক পাওয়া যাবে না। তিতির অবাক হয়ে বলল, ভাড়া এত বেশি? হ্যাঁ অনেক দূর না, তার উপর পাহাড়ি রাস্তা। হ্যাঁ অনেক দূর না, আর তার উপর তো পাহাড়ি রাস্তা, আর ভাড়ার সিস্টেম আপ ডাউন। তুমি ফিরে না আসলেও ভাড়া দিতে হবে। আমার কাছে 2000 টাকার মতো আছে। আমার কাছে 4-5 হাজার হবে, কিন্তু তাতেও জিপ পাওয়া যাবে না। তিতির টেনশনে পড়ে গেল। বাসায়ও 10 দিনের আগে ফিরবে না এটা কনফার্ম, আর নাফাখুমুকে যেতেই হবে। কিন্তু কি করবে এখন? মুগ্ধর দিকে তাকিয়ে দেখলো খুব সিরিয়াস কিছু চিন্তা করছে। মুগ্ধ চিন্তা করতে করতে একসময় বলল, তুমি শিওর যে তুমি আমার সাথে থানচি পর্যন্ত যাবে? হ্যাঁ, কিন্তু কিভাবে? সেটা দেখছি, তুমি আরেকবার ভেবে বলো তুমি শিওর তো? 100%। ওকে, এসো আমার সাথে। মুগ্ধ বাসস্ট্যান্ডের দিকে হাঁটা শুরু করলো। 2 মিনিটের রাস্তা। বাসস্ট্যান্ডের একপাশে অনেকগুলো সিএনজি। মুগ্ধ একজনকে জিজ্ঞেস করলো, মামা থানচি যাবা? মহাজনের লগে কর্তা কইন। মুগ্ধ সিএনজির মহাজনকে খুঁজতে লাগলো। পেয়ে যেতেই তাকে বলল, মামা থানচি যাবো, একটা সিএনজি লাগবে। আমরা তো মামা নীলগিরি পর্যন্ত যাই, ধানচি গেলে পোষায় না। চলো না মামা, আমাদের গাড়িটা আমাদের রেখে চলে গেছে, মহা বিপদে পড়ছি। তোমাদের পাহাড়ে এসেছি, তোমরা সাহায্য না করলে কই যাবো কত? মামা বুঝেন না কে, যাইতে যাইতে সন্ধ্যা হইয়া যাইব, তখন তো আর্মিরা আটকাইয়া দেয়, গাড়ি চালাইতে দেয় না। কালকা ফিরে আউন লাগবো। ভাড়া একটু বেশি নিও, আর রাতে থাকা খাওয়া আমাদের সাথেই করতে পারবে। 28 জনের গ্রুপে আসছি আমরা। লোকটা কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, 3500 টাকা লাগবো। এত? মামা সিএনজি নীলগিরি ভাড়া তো 1500 টাকা। লোকটা হেসে বলল, মামা আমরা তো ওইদিকে যাই না, অনেক রিস্ক নিয়ে যাওন লাগবো। আপনারা বিপদে আছেন তাই রাজি হইছি। আচ্ছা আচ্ছা, 3500ই দেবো। লোকটা একজনকে ডেকে বলল, ওই হাসু, দাদারে ধানচি লইয়া যা, হ্যাগো লগেই থাইক্কা যাবি, কালকা ইয়া পড়বি। হাসু নামে সেই ছেলেটা বলল, ওস্তাদ, ওইদিকে রাস্তা তো ভালো না, সিএনজি নিয়ে যাওন কি ঠিক হইব? আর তেলও তো শেষ হইয়া আইব। রাস্তা ভালো না দেখাই তো তোরে কইছি, তুই চালাইলে আই নিশ্চিন্ত থাকমু। যা বেড়া, মেহমানরা বিপদে পড়ছে, তেল 2 গ্যালন লইয়া যা। আচ্ছা, কোন যাইব? মুগ্ধ বলল। আমরা এখনই যেতে যাচ্ছি। হাসু ছেলেটা বলল। আচ্ছা লন। মুগ্ধ তিতিরকে অবাক করে দিয়ে মহাজনকে জড়িয়ে ধরে বলল, ধন্যবাদ মামা, অনেক উপকার করলা। মহাজনও বোধহয় এমন কিছু ভাবতেও পারেনি। খুব অবাক হয়েছে বোঝা যাচ্ছে। তিতিরেরও কেন জানি খুব ভালো লাগছে। এত স্মার্ট একটা ছেলে কিনা নোংরা শার্ট পরা একজন সিএনজি ড্রাইভারকে জড়িয়ে ধরল শুধুমাত্র কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য। এতক্ষণ কিছুটা ভয় কাজ করলেও এখন আর তিতিরের মধ্যে কোনো ভয় নেই। এত বড় মনের একটা মানুষের সাথে শুধু থানচি পর্যন্ত না, আরও অনেক দূর যাওয়া যায়, অনেক দূর। সিএনজিতে ওঠার পর মহাজন কাছে এসে হাসুকে বলল, ঠান্ডা মাথায় গাড়ি চালাইবি, তাড়াহুড়া করবি না। সিএনজি ছেড়ে দিল। মুগ্ধ মহাজনকে হাত নেড়ে বিদায় জানালো। তারপর নিজের ব্যাকপ্যাকটা কাঁধ থেকে নামিয়ে পেছনে রাখতে গিয়ে তিতিরের দিকে চোখ পড়ল। কি যেন ভাবছে মেয়েটা। মুগ্ধ বলল, কি ব্যাপার, ব্যাকপ্যাক এখনো কাঁধে কেন? রিল্যাক্সে বসো, 90 কিলোমিটার যেতে হবে। 338 কিলোমিটার। আর বান্দরবান থেকে থানচি 90 কিমি। হ্যাঁ। ঢাকা থেকে বাস ভাড়া বোধ হয় জনপ্রতি 500, তাহলে দুজনে 300 কিলোমিটার ভাড়া 1000, আর 90 কিলোমিটার ভাড়া 3500। এত ডিফারেন্স? মুগ্ধ হেসে আস্তে আস্তে বলল, প্রথমত ওটা সোজা রাস্তা ছিল, আর এটা পাহাড়ি রাস্তা। দ্বিতীয়ত ওটা বাস, দুনিয়ার মানুষকে আনে, আর এটা সিএনজি শুধু আমাদেরকে নিচ্ছে। এটা অনেকটা প্রাইভেট টাইপ হলো না? তিতির নিজের বোকামি মার্কা প্রশ্নে লজ্জা পেয়ে গেল। ও তাই তো। বান্দরবন থেকে থানচির বাস ভাড়া 100-150 টাকা মাত্র। সে কি, তাহলে বাসেই যেতাম। মুগ্ধ আবার হেসে দিল, বলল, একটা ফুটফুটে বাচ্চা মেয়ের জীবন নিয়ে রিস্ক নেওয়ার সাহস আমার নেই। আর তাছাড়া আমিও বিয়ে শাদী করিনি, স্বপ্নের সব জায়গা ঘোরাও হয়নি, এত তাড়াতাড়ি মরার ইচ্ছে নেই। তিতিরও হাসলো, বলল, মানুষ বুঝি যায় না? লোকাল মানুষজন যায়, পিচ্ছি পিচ্ছি বাস প্রায় অ্যাক্সিডেন্ট করে। টাকা চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। একটা কথা বলবো, কিছু মনে করবেন না প্লিজ। আরে বলো বলো। ভাড়াটা আমি শেয়ার করব।
ও, ওটা পুরোটাই সাফির কাছ থেকে আদায় করব, ভুলটা ওর। আর ও না দিলেও সমস্যা নেই, ছোট ভাই তো, তোমায় শেয়ার করতে হবে না। কেন? দিস ইজ নট ফেয়ার। তুমি যদি আমার সমান হতে, আর্ন করতে, তাহলে শেয়ার করতাম। তুমি তো ছোট, এই ব্যাপারে কথা বলে আমাকে আর লজ্জা দিও না প্লিজ। কথাটা শেষ করেই মুগ্ধ হাসল। কি যে অমায়িক সে হাসি। তিতির আর কিছুই বলতে পারল না। কিছু দূর যাওয়ার পরেই হঠাৎ গাড়িটা উঁচুতে উঠতে লাগলো। তিতিরের মনে হচ্ছিল গাড়িটা 60-70 ডিগ্রি অ্যাঙ্গেলে উঠছে। সিএনজি উল্টে যাবে মনে হচ্ছে। হঠাৎ ও মুগ্ধর হাত চেপে ধরে চোখ বন্ধ করে ফেলল। ভয়ের চোটে নিঃশ্বাস আটকে যাওয়ার মতো অবস্থা। উপরে উঠে যাওয়ার পরেই ও চোখ খুলল। তারপর দেখলো মুগ্ধ দুহাত দিয়ে ওর দুহাত ধরে হাসছে। তারপর হঠাৎ মনে পড়া জিজ্ঞেস করলো, আচ্ছা, তখন সিএনজির মহাজন তেল নেয়ার কথা বলছিল কেন? সিএনজি তো তেলে চলে না। হ্যাঁ, কিন্তু পাহাড়ে তেলেই চলে, আর তাছাড়া উঁচু রাস্তায় উঠতে পারবে না তো। তিতির এক ঝটকায় হাত ছেড়ে দিল, বলল, হাসবেন না, রাস্তাটা খুব ভয়ঙ্কর ছিল। বাচ্চা টাইপের একটা ফিল ছিল। এটাকে আপনার বাচ্চা বলে মনে হচ্ছে? কারণ সামনে আরো বড় বড় ফিল টাউন হিল আছে। আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে 2800 ফিট উপরে উঠছি, বুঝতে হবে তো। সিরিয়াসলি? আমরা এত উপরে উঠছি? হুম আপনি এত কিছু জানেন কি করে? কিছুক্ষণ পর পরই তো মাইলস্টোন, ওখানে ইনফরমেশন দেওয়া আছে না। আর তাছাড়া একটা জায়গায় গেলে সেই জায়গা সম্পর্কে জানবো না? প্রথমবার যখন এসেছিলাম তখনই সব জেনেছি। তারপর তো কত এলাম। নাফাখুম একবার গেছি মাত্র, কিন্তু এই রাস্তা দিয়ে নীলগিরি, বগালে, কেওক্রাডং, তাজিংডং, সাকাফং গেছি। আর কেওক্রাডং 2বার গিয়েছি, নীলগিরি তো হিসাবই নেই। তিতির অবাক হয়ে বলল, আপনি কেউ ক্রাংডং ট্রেকিং করেছেন? কেওক্রাডং এমন কিছুই না। নিশ্চয়ই মনে পড়ে গেছে, ছোটবেলায় পড়েছিলে বাংলাদেশের সর্বোচ্চ পাহাড়চূড়া কেওক্রাডং। এর উচ্চতা 3200 ফিট, তাই না? হ্যাঁ। কিন্তু ওখানে যাওয়া এমন ডিফিকাল্ট কিছু না। শীতকালে জিপে করে যাওয়া যায়। তবে ওইদিকে কঠিন যা আছে তা হলো জাদিপাই ঝর্ণা। কেওক্রাডং থেকে 3 ঘন্টা হেঁটে যেতে হয়। 3 ঘন্টা হাঁটা কোনো বিষয় না, কিন্তু ওই রাস্তায় 3 ঘন্টা 3 দিন মনে হয়। কিন্তু পৌঁছানোর পর সব কষ্ট কোথায় যে যায়। আর বড় আর অসম্ভব সুন্দর একটা ঝর্ণা দেখে। ও আচ্ছা, এখন তাজিংডং এর কথা বলুন। শুনেছিলাম তাজিংডং কেও ক্রাডং এর থেকে উঁচু। তাজিংডং কেওক্রাডং এর চেয়েও উঁচু, আর সব থেকে উঁচু হলো সাকাহাফং। আর এই দুটোতে উঠতে আমার জান বের হয়ে গেছে। কেওক্রাডংয়ে তো জিপ যায়, যদিও আমরা বর্ষায় গিয়েছিলাম ঝর্ণার ভরা রূপ দেখবো বলে, হেঁটে যেতে হয়েছিল তখন। কিন্তু এই দুটোতে জিপ তো দূরের কথা, হাঁটা পথও নেই পুরোটা। তাহলে গিয়েছিলেন কিভাবে? ক্লাইম্বিং করে। আর সব থেকে বোকামি যেটা করেছিলাম, কোনো গাইড নিইনি। এক বড় ভাই ছিল, উনি আগে গিয়েছিলেন, রাস্তা চেনেন, গাইড লাগবে না, হ্যাঁ দেন এইসব বলে নিয়ে গেছে। তারপর তো আর রাস্তা চেনে না। হায় খোদা, কি বিপদে যে পড়েছিলাম। এক রাস্তায় বারবার হেঁটেছি, অথচ বুঝিনি। আরে বুঝবো কি করে, সবই তো একই রকম দেখতে, পাহাড় একই রকম আর জঙ্গলও একই রকম। একটা রাস্তা পার হয়েছিলাম মাত্র 1 হাত চওড়া, 2 পাশে খাড়া খাদ। একটা পায়ে দিক সেদিক হলেই ভবলীলা সাঙ্গ। আপনার অনেক সাহস। মুগ্ধ হেসে বলল, অনেক সাহস তো তোমারও। এইটুকু বয়সে তুমি এতগুলো অচেনা মানুষের সাথে পাহাড়ে চলে এলে, আবার এখন একটা অচেনা ছেলের সাথে যাচ্ছ। অনেক রকম বিপদ হতে পারে, ছেলেটা খারাপও হতে পারে, তোমাকে ভুল জায়গায়ও নিয়ে যেতে পারে, আর অনেক কিছুই তো হতে পারে। এ কথা শুনে তিতির হেসে দিল। মুগ্ধ বলল, শুধু হাসলেই হবে, উত্তর দাও। তিতির হেসে উত্তর দিল। বিশ্বাসী মেলায় বস্তু তর্কে বহু দূর। মুগ্ধ আর কথা বাড়ালো না। সিএনজি ক্রমশ ওপরের দিকে উঠছে, আবার সামান্য নেমে যাচ্ছে। হঠাৎ করে পাহাড়ের গা ঘেঁষে বায়ে মন নিচ্ছে, আবার একইভাবে ডানে। এরকম করতে করতে ওরা এমন একটা রাস্তায় এলো যার ডান পাশে গাছপালা, জঙ্গল, আর বাম পাশে খাদ। হঠাৎ মুগ্ধ তিতিরকে আঙুল দিয়ে ইশারা করে দেখালো। ওই যে দেখছো বাড়িঘরগুলো, ওটা বান্দরবন শহর। একটু আগে আমরা ওখানে গিয়েছিলাম। এত উপরে উঠে গেছি। ওরা যেখানে ছিল সেখান থেকে শহরটা অনেক নিচে। ওপরে খোলা আকাশ, দূরের পাহাড়গুলো দেখে ছোটবেলার আঁকা গ্রামের দৃশ্যের মতো লাগছে। পাহাড়গুলোকে একবার মনে হচ্ছে সবুজ, আবার মনে হচ্ছে নীল। রাস্তার পাশে ফুটে আছে অজস্র বনফুল। তিতির বলল, অদ্ভুত সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছি। এটা কিসের ঘ্রাণ জানেন? বাই দ্য ওয়ে, আপনি কি এই ঘ্রাণটা পাচ্ছেন? পাহাড়ের ঘ্রাণ, বুনো ঘ্রাণ। আমি আসক্ত এই ঘ্রাণে,
তাই তো বারবার ছুটে আসি। একটু থেমে তিতির আবার বলল, আশেপাশের সৌন্দর্য দেখে আমি পাগল হয়ে যাচ্ছি। কি নিশ্চুপ চারপাশ। সৌন্দর্যের কি দেখেছ? সৌন্দর্য শুরু হবে মিলন ছড়ির পর। ও কিন্তু আমার তো এখনো বেশ লাগছে। পাহাড়ের বাঁকে বাঁকে সৌন্দর্য। আসলেই যা দেখছি তাই ভালো লাগছে। আচ্ছা, মিলনছড়ি কত দূর? 2 কিলোমিটার, অলমোস্ট চলে এসেছি। কিছুক্ষণের মধ্যেই মিলনছড়ি এসে পড়ল ওরা। একটু আগে যেখানে ছিল সেই জায়গাটা এখন অনেক নিচুতে। রাস্তার একপাশে মিলনছড়ি আর্মি ক্যাম্প, তার একটু আগে অন্য পাশে মিলনছড়ি চেকপোস্ট। চেকপোস্ট বলতে ছোট্ট একটা টিনের ঘর, যার দেওয়ালগুলো বান্দরবনের মতো অর্ধেকটা খোলা। পাশেই দুটো গাছ, ভেতরে একটা কাঠের টেবিল, একটা প্লাস্টিকের চেয়ার। একজন আর্মি ম্যান খাতা কলম নিয়ে বসে ট্যুরিস্টদের নাম এন্ট্রি করছে। পুরোটাই যেন শিল্পীর আঁকা ছবি। গাড়ি থামিয়ে ড্রাইভার হাসু আর মুগ্ধ নেমে গিয়ে চেকপোস্টে ঢুকলো। নাম এন্ট্রি করে এসে সিএনজিতে তাকিয়েই মুগ্ধর আত্মা উড়ে গেল। তিতির নেই সিএনজিতে। আশেপাশে তাকাতেই তিতিরকে দেখতে পেল। দৌড়ে কাছে যেতেই দেখলো যে পাশে খাদ সে পাশের আকাশের দিকে তাকিয়ে আছে তিতির। আর ওর চোখ দুটো ছলছল করছে। মুগ্ধ বলল, এনি প্রবলেম? তিতির মুগ্ধর দিকে তাকিয়ে হাসি মুখে বলল, এত বড় আকাশ আমি আগে কখনো দেখিনি। দূরে ওই পাহাড়গুলো যেন আমার সাথে পরিচয় হওয়ার অপেক্ষায় চেয়ে আছে। মেঘের এত কাছে আসিনি কখনো। এত ভালো আগে লাগেনি কখনো। বুকের ভেতরটায় কেমন যেন করছে। এক্সাইটমেন্টে তিতিরের গলা কাঁপছে। মুগ্ধ পরিচিত এই অনুভূতির সাথে। প্রথমবার এখানে এসে ওরও এরকম অনুভূতি হয়েছিল। মুগ্ধর মনে হলো, ইস, ও যদি তিতিরকে দুনিয়ার সব থেকে সুন্দর সুন্দর পাহাড়গুলোতে নিয়ে যেতে পারত। মুগ্ধ বলল, মেঘের আরো কাছে নিয়ে যাব তোমাকে। হাত বাড়ালেই মেঘগুলো লুটিয়ে পড়বে তোমার গায়ে। তিতির একথা শুনে বলল, কোথায়? ও, শুনেছিলাম নীলগিরিতে নাকি মেঘ ছোঁয়া যায়। সত্যি নাকি? তবে সেটা খুব সকালে, ওই 8টা-9টা পর্যন্ত। কিন্তু আমরা নীলগিরি পৌঁছাতে 12টা-1টা বেজে যাবে। ও, আমি অবশ্য বলছিলাম রুই পড়ার কথা। সেটা কোথায়? নামও তো শুনিনি। ওটা একটা মেঘের দেশ, সাজেকের একটা গ্রাম। সাজেক খাগড়াছড়িতে না? না, খাগড়াছড়ি দিয়ে যেতে হয়, কিন্তু সাজেক রাঙামাটিতে। ও, রাঙামাটিতে হলে খাগড়াছড়ি দিয়ে কেন যেতে হবে? রাঙামাটি দিয়ে কোনো রাস্তা এখনো তৈরি হয়নি। ও, কিন্তু ওখানে আপনি আমাকে কি করে নিয়ে যাবেন? প্রশ্নটা শুনে মুগ্ধ কোনো উত্তর খুঁজে পেল না। সত্যি তো, কেন বললো এ কথা? তিতিরও প্রশ্নটা করে বোকা হয়ে গেল। কিন্তু প্রশ্নটা তো এখন আর ফিরিয়ে নেওয়া যাবে না। মুগ্ধ বলল, না মানে তুমি একবার যখন ট্রাভেলিং শুরু করে দিয়েছো, ট্রাভেলিং ছাড়া তুমি থাকতে পারবে না। তাই টিওবি থেকে সাজেক কোনো ট্রিপে হয়তো তুমি যাবে, আর আমি তোদের প্রায় সব ট্রিপেই থাকি। তখন আমি তোমাকে আলো ফুটতে না ফুটতে ডেকে নিয়ে যাবো সেই স্বর্গীয় জায়গায়। গুড আইডিয়া। টিওবি মানে অরিজিনাল টিওবি, আই মিন সাফি ভাইদেরটা না? অথরিটির কোন সাজেক ট্যুর হলে কে জানাবেন প্লিজ, আমি যাব। মুগ্ধ হেসে বলল, অরিজিনাল টিওবি। অবশ্য জিপ মিস করে খারাপ হয়নি, সাপে বর হয়েছে। কিরকম? তিতির কিছু বলার আগেই হাসু ডাক দিল। মামা কোন যাইবেন? মুগ্ধ তিতিরকে বলল, এই খেয়াল ছিল না, চলো চলো, দেরি হয়ে যাবে আমাদের। তিতির সিএনজিতে উঠতে উঠতে বলল, অনেস্টলি স্পিকিং মিলনছড়ি অনেক সুন্দর, যেতে ইচ্ছে করছে না। সিএনজি আবার চলতে শুরু করলো। মুগ্ধ বলল, সামনে এরকম শত শত সুন্দর জায়গা পড়বে, যাকে বলে একেবারে ভিউ পয়েন্ট। সব জায়গায় নেমে 2 মিনিট করে থাকলেও 2 দিনের আগে থানচি যেতে পারবো না। তাহলে কি আমরা ওই শত শত জায়গার মধ্যে 4-5টা জায়গায়ও নামবো না? মুগ্ধ হেসে বলল। হ্যাঁ, তা নামবো। কিছুক্ষণ পর মুগ্ধ তিতিরকে ইশারা করে দেখালো। ওই যে দেখতে পাচ্ছ রাস্তাটা, দেখতে পাচ্ছ ওদিকে গিয়ে পাহাড় কেটে কেটে সিঁড়ি তৈরি করা হয়েছে। সিঁড়ি দিয়ে উঠলেই মিলনছড়ি হিল সাইড রিসর্ট। বেশ কয়েকটা কটেজ আছে ওদের। আমি থেকেছিলাম যে কটেজে, সেটার নাম ছিল মুনিয়া। কটেজের বারান্দায় গিয়ে আমি তো স্পিচলেস হয়ে গিয়েছিলাম। যে সুন্দর, শুধু পাহাড় আর পাহাড়, সবগুলো কটেজ। আর সবগুলো কটেজের নাম পাখির নামে, এই বুলবুলি, টুনটুনি, শ্যামা, চড়ুই, মুনিয়া। তিতির নেই অবশ্য। তিতির হেসে ফেলল। মুগ্ধ এবার বলল, নাও এবার বলো যে মিস করে কিভাবে সাপে বর হলো। ও হ্যাঁ, দেখুন
এক একটা জিপে আমাদের 14 জন করে বসতে হতো, 7 জন ডান পাশে 7 জন বাম পাশে। এতগুলো অচেনা মানুষ মুখোমুখি বসে থাকবে। সবচেয়ে বড় কথা হলো এদের বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় কথাবার্তা বলবে, তবে সেটা নিজেদের মধ্যে। অন্যদের সাথে পরিচিত হবার কোনো দরকার নেই যেন। বাসে আর রেস্টুরেন্টগুলোতে যেমন হয়েছে। আর আমরা যারা একা একা এসছি তারা বলদের মতো বসে থাকবো। তার চেয়ে এটাই ভালো হয়েছে না, অন্তত ওদের হাহা হিহি থেকে উদ্ধার পাওয়া গেল। ওয়েল সেড, ওয়েল সেড। হুম। আসলে এসব ট্যুরে কেউ একা আসে না, ফ্রেন্ডস, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, ফ্যামিলি এইভাবেই আসে। আর তারা অন্যদের সাথে পরিচিত হওয়ার তাগিদ ফিল করে না। কই, আপনি তো একা এসছেন। যদিও আপনার কাজিন আছে, কিন্তু সে তো তার ফ্রেন্ড সার্কেলদের সাথেই ছিল পুরোটা সময়। সেই হিসেবে আপনিও একাই এসছেন। আসলে আমি যেখানেই যাই একাই যাই, অন্যদের সাথে আমার মিলে না। খুব হতাশ হই গ্রুপের মানুষদের কিছু কাজ কারবার দেখে। এগুলো টিওবি ট্যুরেও থাকে, গ্রুপে গেলে এগুলো থাকে, রেহাই নেই। যেমন একটু ডিটেইলে বলুন না, আমার তো কোনো অভিজ্ঞতা নেই। যেমন ধরো, এরা অনর্গল হইচই করতে থাকবে। কথা বলুক, কথা বলাতে তো আর কোনো প্রবলেম নেই। এই যেমন আমরা তো কখন থেকে কথা বলছি, কিন্তু হইচই তো করছি না। হইচই করলে পাহাড়ের ভারসাম্যটা নষ্ট হয়। পাহাড় হলো নীরব, নিস্তব্ধ। এখানে সে নিস্তব্ধতা বজায় রাখাটা আবশ্যক। হইচই করে পাহাড়ের যে একটা নীরব ভাষা আছে না, সেটা ওরা শুনতেই পারে না। বিরাট এক মিস করে ফেলে। তিতির দেখলো মুগ্ধ খুব সিরিয়াসলি কথা বলছে, তাই ও সিরিয়াস বুঝতে চায় ব্যাপারটা। জিজ্ঞেস করলো, সত্যি কি পাহাড়ের কোনো ভাষা আছে? আপনি বুঝতে পারেন সে ভাষা? শুধু আমি কেন, তুমিও বুঝতে পারবে। কোনো এক পাহাড় চূড়ায় দাঁড়িয়ে কান পেতে শুনে দেখো তারা কি বলতে চায়। আমার মনে হয় তুমি বুঝতে পারবে। তিতির ট্রাই করবে। যদি সত্যি পাহাড়ের কোনো ভাষা থেকে থাকে তবে তা বুঝতে চায় তিতির। তারপর মুগ্ধর দিকে তাকিয়ে বলল, তারপর হতাশার বাকি কারণগুলো বলুন। সেকেন্ড কারণ হলো ছবি। যে কোনো জায়গায় গেলে তারা স্মৃতি রাখার জন্য ছবি তোলে মানুষ। খুব ভালো কথা, কিন্তু আজকাল দেখি যাওয়ার পরই শুরু হয়ে যায় ফটো সেশন পর্ব। যতক্ষণ সময় থাকবে ততক্ষণই ছবি তুলতে থাকে, এই পোজ সেই পোজ। আমি তো অবাক হয়ে যাই, অ্যান্ড তাদের জন্য আমি ডিস্টার্ব ফিল করি। আমার পাহাড়ের সাথে প্রেমে ওরা বিঘ্ন ঘটায়। আমার মোবাইল দেখো, আমি যত জায়গায় গিয়েছি তার সব জায়গায় দু একটা ছবি পাবে, কিন্তু আমার নিজের কোনো ছবি পাবে না। আরে ভাই, ছবি তো ঢাকায় বসেও তোলা যায়। তিতিরের হঠাৎ খেয়াল হতেই বলল, আরে আমিও তো সারাদিন ছবি তুলতে থাকি, কিন্তু বান্দরবান আসার পর থেকে একটা ছবিও তুলিনি। এত সৌন্দর্য দেখে সব ভুলে গেছি, মনেই পড়েনি ছবি তোলার কথা। কারণ তুমি প্রকৃত ট্রাভেলার আর ওরা ট্যুরিস্ট। আমি না ট্রাভেলার ট্যুরিস্টের ডিফারেন্সটা বুঝি না। আচ্ছা, বুঝিয়ে বলছি। ট্যুরিস্টরা কোথাও যাওয়ার আগে 2-3 মাস ধরে প্ল্যান করে, টাকা জমায়, রুম বুক করে, বিলাসবহুল হোটেলে থাকতে চায়, ভালো খেতে চায়। যেখানে যাওয়ার রাস্তা ভালো, সুযোগ সুবিধা ভালো, সেখানে যায়। যেখানে যাবে সেটাকে ব্যাকগ্রাউন্ডে রেখে ছবি তুলে তুলে পুরো সময়টা ব্যয় করবে। ছবির সংখ্যা হবে অগণিত। আর স্পেশালি চিপসের প্যাকেট, কলার খোসা, পানির বোতল ইত্যাদি ভ্রমণস্থানে ফেলে আসবে। তিতির হেসে বলল, ও আই ট্রাভেলার। ট্রাভেলাররা হলো মন চাইলে কোথাও যেতে ইনস্ট্যান্ট পকেটে হাত ধরে দেখবে তার কাছে কত টাকা আছে। যদি ভালো টাকা পয়সা থাকে তাহলে যেখানে মন চলে যায় সেখানেই যেতে পারবে। কিন্তু যদি কম টাকা পয়সা থাকে না, এই যেমন ধরো ধরো যদি 4,000 টাকা পায় তাহলে চলে যাবে সেন্ট মার্টিনস। যদি 3,000 টাকা পায় তাহলে ছোটোখাটো পাহাড়ে চলে যাবে। 2,000 পেলে চলে যাবে কক্সবাজার। আর যদি 1,000 পায় তাহলে সিলেট তো আছেই। মানে সিলেট কিভাবে 1,000-এ যাওয়া যাবে? আসলে সিলেটের জন্য 1,000ও অনেক বেশি। ট্রেনে করে চলে যাবে, ইকোনমি ক্লাসে চড়ে বা স্ট্যান্ডিং টিকিটে। 30 টাকা রুমে থাকবে, 10 টাকার ভাত, 10 টাকার সবজি আর 10 টাকার ডাল, মোট 30 টাকায় খাওয়া কমপ্লিট। আর তাছাড়া সিলেটে মাংস ভাতও খাওয়া যায় 70-80 টাকায়। সিরিয়াসলি আপনি মজা করছেন না তো? আরে মজা কেন করবো, ইটস ট্রু। খাওয়াটা না হয় বুঝলাম, কিন্তু 300 টাকায় থাকা যায় কিভাবে? ফ্লোরিং করে নাকি ডরমিটরি সিস্টেমে? পুরো একটা রুম ভাড়া 30 টাকা, রুমে টিভিও আছে। প্রবলেম একটাই, একটু রিস্কি মেয়েদের জন্য। মেয়েরা তোমার মতো সাহসী হলে মেয়েদের আর কোনো প্রবলেম থাকবে না। মেয়েদের প্রবলেমের শেষ নেই কোনো, শুধু সাহস দিয়ে কি হবে? তুমি কি মিন করছো ঠিক ধরতে পারছি না। মিন করছি যে মেয়েরা তো বন্দি,
ভাইয়ার রিকোয়েস্ট না করলে বাবা মা কখনো আসতে দিতেন না। আমি না হয় ভাইয়ার কারণে যেতে পারছি, কিন্তু আমার মতো অনেক মেয়েরা আছে যারা ইচ্ছে থাকা সত্ত্বেও বনে জঙ্গলে যেতে পারে না, কারণ ফ্যামিলি থেকে এসব জায়গায় কেউ যায় না। বয়স্করা এত কষ্ট করতে পারবে না তাই। আর মেয়েগুলোর ঘোরাঘুরিও কক্সবাজার, সেন্ট মার্টিনস, সিলেট পর্যন্তই সীমাবদ্ধ থাকে। ঠিক, কিন্তু আজকাল আস্তে আস্তে মেয়েরাও সুযোগ পাচ্ছে। আমি তো আমার বোনকে মাঝে মাঝে নিয়ে যাই গ্রুপে গেলে, ও যদি ফ্রি থাকে ওর ফ্রেন্ডের সাথেও যেতে দিই ফ্যামিলি থেকে। এখন দেয়, আমাকেও দেয়, কিন্তু যখন আমাদের বিয়ে শাদী হবে তখন আর পারবো না। বাপরে, কোন যুগে পড়ে আছো? তোমাকে দেখলে কিন্তু মনে হয় না তোমার চিন্তাধারা এমন। যা সত্যি তাই বললাম। যাই হোক, বাদ দিন, আপনি বলুন, একা একা ঘুরেই যদি আপনার এত আনন্দ, তাহলে গ্রুপে কেন যান? একা একা ঘুরে আনন্দ ঠিক আছে, তবে মনের মতো সঙ্গী হলে ঢুকলেও প্রবলেম নেই, বরং ভালো, নিজের ফিলিংটা শেয়ার করা যায়। আর গ্রুপের কথা যদি বলো, সেখানে এত মানুষ, সবাই তো আর আমার মনের মতো হবে না। আবার এক ধরনের দূরের আর এক্সপেন্সিভ ট্যুরগুলোতে তো গ্রুপ ছাড়া উপায়ও নেই। এক এক জায়গার ভাড়া কীরকম তা তো দেখলেই। এইসব জায়গায় থাকা খাওয়ার খরচ খুবই কম, কিন্তু ভাড়াতেই সব চলে যায়। থানচি থেকে যে নৌকায় যাব তার ভাড়াও প্রায় 7-8 হাজার টাকা। তাহলে বোঝো, একা তো পোষায় না। আর খরচের ব্যাপারটা আমাকে চিন্তা করতেই হয়, কারণ প্রতি মাসে আমি কোথাও না কোথাও যাই। বৃহস্পতিবার অফিস করে রওনা হয়, শুক্র শনি ঘুরে শনিবার রাতে ব্যাক করে রবিবার থেকে আবার অফিস করি। এরকম প্রতি মাসে অন্তত একবার হয়। আর বড় রকমের ট্যুর বছরে ওই 2-3 বার মতো হয়। তিতিরের চোখগুলো বড় হয়ে গেল। এত ঘোরাঘুরি করেন? ওই আর কি। আপনার না স্টাডি কমপ্লিট হয়নি, তাহলে জব করেন কিভাবে? ইভিনিংয়ে মাস্টার্স করছি প্রাইভেটে। ও, হঠাৎ গাড়িটা ডানে মোড় নিতেই টাল সামলাতে না পেরে তিতির মুগ্ধর গায়ের উপরে গিয়ে পড়ল। তারপর হয়তো সিএনজি থেকেই পড়ে যেত, কিন্তু মুগ্ধ তার আগেই তিতিরকে ধরে ফেলল। তারপর বলল, শক্ত হয়ে বসো, আমি সময় মতো না ধরলে তো পড়ে যেতে। ওয়াই জাংশন যেতে মুগ্ধ গাড়ি থামাতে বলল। মুগ্ধ সিএনজি থেকে নেমে বলল, তিতির নামো। তিতির নামলো। তারপর বলল, তিতির দেখলো এতক্ষণ ওরা একটা রাস্তা এসেছে, সেই রাস্তাটাই এখানে এসে একটা বাম দিকে নিচে চলে গেছে। পাশে অনেকটা জমির মতো কিছুটা সমতল, আরেকটা রাস্তা ডান দিকে বড় পাহাড় ঘেঁষে ওপরে চলে গেছে। মোড়টাতে বেশ কয়েকটা দোকানপাট আছে, সব দোকানদার মহিলা। শুধু একটা কাঠের টেবিলে পেঁপে নিয়ে বসে আছে এক বুড়ো বুড়ি। তিতির বলল, বাহ, জায়গাটা তো বেশ সুন্দর। আচ্ছা, রাস্তাটা এরকম দোতলা টাইপ কেন? দোতলা? ওয়াও, কিন্তু তোমার এই মোড়টাকে ওয়াই শেপ বলে মনে হচ্ছে না? তিতিরের এবার খেয়াল হলো, বলল, আসলেই ওয়াই শেপ তো। এই জন্যই জায়গার নাম ওয়াই জংশন। ও, চা খাও তো? খুব। বাহ, খেলেই বরং খারাপ লাগে। তাহলে এতক্ষণ বলনি কেন? আমি ভাবিনি এখানে চা পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, চলো, চায়ের সাথে আর কি খাবে? আর কিছু না। আচ্ছা, আমরা কোন রাস্তাটা দিয়ে যাব? উপরে যেটা গেছে ওটা দিয়ে। ও, আর নিচের ওই রাস্তাটা দিয়ে কোথায় যায়? ঠিক নিচে না, এখানে নিচে, তবে আস্তে আস্তে উপরে উঠে গেছে। ওটা দিয়ে বকালে কেউক্রাডং এসব যাওয়া যায়। ও, মুগ্ধ দোকানে বসে বলল। আপু, 3টে চা দিয়েন। তিতির দোকানদার মেয়েটার দিকে তাকালো। মেয়েটা খুব সুন্দর, একটা স্কার্ট পরা, চাকমা টাইপ চেহারা হলেও খুব সুন্দর। তিতিরের স্কিন খুব ভালো, নিজের স্কিন নিয়ে ওর কোনো আক্ষেপ নেই।